জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান। আরও জানাবো ভারত কেন শেখ হাসিনাকে রাখতে চায়, এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন। এদিকে বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল 9:15টায় নিজের ভেরিফাইড স্ট্যাটাসে তারেক রহমান বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার সর্বত্র সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ভারত কেন শেখ হাসিনাকে রাখতে চায়? 2024 পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক পথ চলার সূচনা করছে। এই পরিবর্তন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকেই বদলে দেয়নি, এটি ভারত বাংলাদেশ সম্পর্কের গতিপথকেও নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের বছর পার হয়ে গেলেও ভারতের নীতি নির্ধারক পর্যায়ে ও মিডিয়ায় দেখা গেছে তারা এখনও পুরনো বিদেশ নীতি অনুসরণ করছে, যা ভারতকে বাংলাদেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের দৃষ্টি দিয়েই বাংলাদেশকে দেখছে, যা বাংলাদেশের জনগণের রায়, রাজনৈতিক বাস্তবতা এবং এই অঞ্চলের ভবিষ্যৎ ভূ রাজনৈতিক ভারসাম্যের সঙ্গে সাংঘর্ষিক। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির রায়ের পর বড় প্রশ্ন হলো, বাংলাদেশের অনুরোধের পর কি ভারত হাসিনাকে ফেরত দেবে? যদি না দেয় তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা এই প্রশ্নটি করতে পারি, ভারত কেন হাসিনাকে ধরে রাখতে চায়? কেন এখনও হাসিনাকে তারা সেরা অপশন মনে করে? এই ধারণা কতটা ভুল এবং বিপজ্জনক? একই সঙ্গে ভারত যদি তার আগ্রাসী নীতি অব্যাহত রাখে তার ফল কি, এবং এক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি হওয়া উচিত তা নিয়েই এই পর্ব। প্রথমত, দিল্লির দৃষ্টিতে শেখ হাসিনা ছিলেন একটি নির্ভরযোগ্য ও পরীক্ষিত রাজনৈতিক সম্পদ, যিনি বাংলাদেশের স্বার্থের তুলনায় ভারতের কৌশলগত অগ্রাধিকারকে বেশি গুরুত্ব দিয়েছেন। নিরাপত্তা সহযোগিতায় একতরফা ছাড়, নদীবন্দর ট্রানজিট সংক্রান্ত ও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোয় ভারত কেন্দ্রিক সিদ্ধান্ত এবং দ্বিপক্ষীয় সম্পর্কে অসম ভারসাম্য মেনে নেওয়ার রাজনীতি, এসবের মাধ্যমে তিনি দিল্লির কাছে একজন সহযোগী অনুগত শাসক হিসেবে প্রতিভাত হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের গোয়েন্দা ও নিরাপত্তা কাঠামো বাংলাদেশের বিভিন্ন নীতি নির্ধারণে যে প্রভাব বিস্তার করতে চেয়েছে, তাতে একনায়ক শেখ হাসিনার শাসন ছিল একটি কার্যকর মাধ্যম। এই প্রেক্ষাপটে ভারতের চোখে তিনি ছিলেন এক ধরনের সিকিউরিটি সাবকন্ট্রাক্টর, যার মাধ্যমে তারা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা উদ্বেগ, বিচ্ছিন্নতাবাদ দমন, সীমান্ত নিয়ন্ত্রণ এবং বঙ্গোপসাগর ভিত্তিক আঞ্চলিক কৌশল বাস্তবায়নে ব্যাপক সুবিধা পেয়েছে, যার ফলে হাসিনার পতন ভারতের জন্য শুধুই একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং একটি বিরাট কৌশলগত শূন্যতা, যা পূরণ করার মতো আস্থাভাজন বিকল্প এখনও তারা তৈরি করতে পারেনি। দ্বিতীয়ত, ভারতের কাছে শেখ হাসিনার বিকল্প বাস্তবে খুবই সীমিত। 1975 সালের পর তার দিল্লিতে আশ্রয় ও বেড়ে ওঠা, তার পরিবার ভারতের সঙ্গে দীর্ঘ বসবাস, তার স্বামীর ভারতের সরকারি চাকরি এবং সেখান থেকে রাজনীতিতে পুনরুত্থান, সবকিছু মিলিয়ে তার রাজনৈতিক মনস্তত্ত্ব, কৌশলগত আনুগত্য এবং দিল্লি কেন্দ্রিক নেটওয়ার্ক বাংলাদেশের আর কোনো নেতার মধ্যে এত গভীরভাবে গড়ে ওঠেনি। এই কারণেই ভারতের নীতি নির্ধারকদের কাছে শেখ হাসিনা একজন রাজনৈতিক মিত্রের পাশাপাশি একটি নির্ভরযোগ্য উপাদান, যার মাধ্যমে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় স্বার্থের ধারাবাহিকতা রক্ষা করতে পারে। বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক নেতার উপর ভারতের এই স্তরের আস্থা, নির্ভরতা ও প্রভাব সংযোগ তৈরি হয়নি। এটাই তাদের দৃষ্টিতে শেখ হাসিনাকে অপরিহার্য করে তুলছিল।
অন্যদিকে একমাত্র আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিংবা বামদের বড় অংশ ছাড়া বাংলাদেশের অন্যান্য বৃহত্তম ও সম্ভাবনাময় রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ভারত কখনোই প্রকৃত অর্থে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলেনি, বরং অনেক ক্ষেত্রে তাদের উপেক্ষা বা দূরত্ব বজায় রেখেছে। এর ফলে এখন ভারত একটি কৌশলগত দ্বিধায় পড়ছে, কারণ তারা বুঝতে পারছে নতুন বাস্তবতায় পুরনো মডেল কার্যকর নাও হতে পারে, কিন্তু বিকল্প কোনো প্রস্তুত রাজনৈতিক সমীকরণ তাদের হাতে নেই। এ কারণে ঝুঁকি থাকা সত্ত্বেও শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ কেন্দ্রিক রাজনৈতিক কাঠামোকে আবার বাংলাদেশে প্রভাবশালী করে তোলার চেষ্টাকেই তারা এখনও তুলনামূলকভাবে যুক্তিযুক্ত মনে করছে। যদিও এই প্রচেষ্টা বাস্তবতা ও জনমতের স্রোতের বিরুদ্ধে গিয়ে দীর্ঘমেয়াদে তাদের বিদেশ নীতির জন্যই বিপজ্জনক হয়ে উঠতে পারে। তৃতীয়ত, আওয়ামী লীগের কথিত 20-25% ভোট আসলে একটি রাজনৈতিক মিথ, যেটার উপর দাঁড়িয়ে ভারতীয় নীতি নির্ধারকেরা এখনও কল্পনা করছেন হাসিনা এবং আওয়ামী লীগ সহজেই ফিরে আসতে পারবে। কিন্তু 2001 আর 2025 একই বাস্তবতা নয়। হাসিনা পালানোর পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট মৌলিকভাবে পাল্টে গেছে এবং আওয়ামী লীগের শীর্ষ শাসনামলে সংগঠিত গণহত্যা, গুম, খুন, গণগ্রেপ্তার, লুটপাট ও রাষ্ট্রীয় দমননীতির স্মৃতি এখনও জনগণের মনোজগৎকে তাড়া করছে। এছাড়া সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের অনুপস্থিতি সত্ত্বেও ছাত্রদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আওয়ামী লীগের প্রয়োজনীয়হীনতা নতুন করে দেখিয়ে দিয়েছে। উপরস্থ আজকের ভোটার বাস্তবতায় যখন প্রবাসী জনগোষ্ঠী, উচ্চশিক্ষিত তরুণ প্রজন্ম ও ডিজিটালি সচেতন মধ্যবিত্ত শ্রেণীকে সমীকরণে আনা হয়, তখন এই পুরনো 25% ভোট ব্যাংক ধারণাটি ভেঙে পড়ে এবং বাস্তবসম্মত হিসেবে আওয়ামী লীগের সম্ভাব্য ভোট সমর্থন সর্বোচ্চ 5-8% মধ্যে সীমাবদ্ধ থাকারই সম্ভাবনা বেশি। যদিও সাম্প্রতিক কিছু জরিপ হয়েছে, সেখানে 12-15% সমর্থন পাওয়া গেছে, তবে সেগুলোর বেশিরভাগেই প্রবাসী ভোটার বাদ পড়ছে এবং স্যাম্পলিং ও রিপ্রেজেন্টেশন নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায়। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া ও ডায়াবেটিসের পুরনো সমস্যা, যার ফলে পরিস্থিতি এমন, একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতারা বলছেন, গত 2 দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে চিন্তা করছেন। বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত রবিবার। সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে 2 দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার নেতিবাচক খবরে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। লন্ডনে অবস্থানরত বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন। জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শামিলা রহমান শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন। বেগম খালেদা জিয়াকে দেখতে গতকাল বিকেলে হাসপাতালে যান বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা সিসিইউর ভেতরে যাননি, বাইরে থেকে দেখে এসেছেন। পরে এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষমান সাংবাদিকদের আমির খসরু বলেন, আমরা দূর থেকে দেখছি ইনফেকশনের ঝুঁকি আছে, তাই সিসিইউতে যাওয়া যায় না। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলছি, ম্যাডামের অবস্থার উন্নতি নেই, মেডিকেল বোর্ড চেষ্টা করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা দিচ্ছে।